অবশেষে ডক্টর ইউনূস ফেঁসে যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তান হত্যা মামলায়। সাদ্দাম মুক্তি পায় জেল থেকে। আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। এদিকে এবার ডক্টর ইউনূস পুরোপুরি ফেঁসে গিয়েছে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের ঘটনায়। সারা দেশ তুলপার হয়, সবাই ডক্টর ইউনূসের বাসভবনে তুলপার পরিস্থিতি করে। এই নিয়ে জাতিসংঘ বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে। দেশটা কি সভ্য হয়ে গেছে? দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। কারাগারে মারা যাচ্ছে মানুষ, কারাগারের বাইরে পরিবারের সদস্যরা মারা যাচ্ছে, দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ, পিতামাতার লাশ, স্ত্রীর লাশ। সাদ্দাম একা নয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের মাইক হঠাৎ বেজে উঠল, ডাক আসলো মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা। আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন। সাদ্দাম গেটে আসলো। গেটের প্রথম দরজা খোলার পরই দেখলো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সে সে দেখলো তার প্রিয় দুইটা মুখের নিথর দেহ পড়ে আছে। কান্না আসলো না, কারণ হয়তো ওই মুহূর্তে সে পাথর হয়ে গেছে। নির্বাচনের আর মাত্র দিন 20 বাকি। টকবক করে ফুটছে রাজনীতির মাঠ, চায়ের কাপে ঝড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল। সরাসরি জড়িত ডক্টর ইউনূস। সন্ধ্যার পরেই রণক্ষেত্র তল ঢাকার রাজপথ। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসের। শেষ রক্ষা হলো না ডক্টর ইউনূসের ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের বিষয়ে। সেই সাদ্দামের স্ত্রী এবং সন্তান কেন মৃত্যুবরণ করেছে, এইটা নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে নাম জড়িত করতেছে এবং কেন সাদ্দামকে তার স্ত্রী এবং সন্তানের জানাজাটাও পড়তে দেওয়া হয় নাই, এইটা নিয়ে বাংলাদেশের উপর অনেক চাপ পড়ে এবং সেই চাপে অনেক তদন্তের মাধ্যমে সেই মূল অপরাধী বা অনেক নাম আসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ডক্টর ইউনূস কিভাবে বিপদে পড়েন এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দামের অনেক তথ্য বা সে যে আজকে জেল থেকে মুক্তি পায় এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সাদ্দামের জবানবন্দি এবং তার স্ত্রী কি বলে গিয়েছিল বা দেশের বর্তমান পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি প্রতিবেদনে। বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। দীর্ঘদিন পালিয়ে বেরিয়ে অবশেষে গ্রেফতার হয়েছে সে। শুক্রবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের মাইক হঠাৎ বেজে উঠল, ডাক আসলো মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা। আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন। সাদ্দাম গেটে আসলো। গেটের প্রথম দরজা খোলার পরই দেখলো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সে সে দেখলো তার প্রিয় দুইটা মুখের নিথর দেহ পড়ে আছে। কান্না আসলো না, কারণ হয়তো ওই মুহূর্তে সে পাথর হয়ে গেছে। হয়তো সে ভাবলো এটাও কিভাবে সম্ভব। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তার প্রিয় দুইটা মানুষের মৃতদেহ তার চোখের সামনে রাখা হলো। স্ত্রী সন্তানের মরদেহ দেখতে দেওয়া হলো মাত্র 5 মিনিটের জন্য। তবে শেষবারের মতো বুকে জড়িয়ে ইচ্ছামতো কান্নার সুযোগ দিল না কারা কর্তৃপক্ষ। কারণ সাদ্দামের জন্য প্যারোলে মুক্তি মেলেনি আইনি মারপ্যাচে। এই দেখাই ছিল সাদ্দামের স্বামী ও বাবা পরিচয়ের শেষ স্বীকৃতি। এরপর অ্যাম্বুলেন্স চলে যায়, গেট বন্ধ হয়ে যায়, আর জুয়েল হাসান ফিরে যান তার সেলে, এক জীবন্ত মানুষের ভেতর আজীবনের মৃত্যু নিয়ে। এই ঘটনায় আমাদের সামনে খুলে দেয় রাষ্ট্রের এক নিষ্ঠুর মুখ, যেখানে মানবিকতা কাগজের অনুমতির কাছে হেরে যায়। সাদ্দামের সাথে যা ঘটেছে তার জন্য দুঃখিত বোধ করছে গোটা দেশ। দুঃখিত হওয়াই স্বাভাবিক, কিন্তু এক শ্রেণীর সুশীলরা আছে যারা এই ঘটনাটিকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সেই সাথে আওয়ামী লীগ সমর্থকরা তাদের লাঠিয়াল বাহিনী অর্থাৎ ছাত্রলীগের অপকর্ম ঢাকা এবং সব অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করছে। চলুন কিছু উদাহরণ তুলে ধরা যাক। হাসান নোমান নামে একজন আওয়ামী পুলিশের অপকর্মের কথা শেয়ার করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, আমার খুব মনে পড়ছে আমার নিজের কথা। জামায়াত করার কারণে পুলিশ আমার বাসা, অফিস, দোকান একযোগে রেড দিয়েছিল। আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং 1.5 বছরের শিশু সন্তানকে রেডি করিয়েছিল অ্যারেস্ট করার জন্য। মনে থাকার কথা কাউন্সিলর একরামুলের কথা। প্রথমে হাসিনার নির্দেশে গ্রেফতার করা হয়েছিল, পরে তার স্ত্রীকে ফোন করা হয়। একরামুলের মেয়েকে ফোনের লাইনে রেখে পুলিশ গুলি করে তাকে মেরে দিয়েছিল। নিরপরাধ স্ত্রী সন্তানের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এখানে শেষ নয়, কয়েক মাসের গর্ভবতী মাকে শুধু জামায়াত করার অপরাধে গ্রেফতার করে কোর্টে লিফটে না উঠিয়ে 7-8 তলায় সিঁড়ি ভেঙে ওঠানো হয়েছিল। শহীদ কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে শেষ করা হয় কোনো অপরাধ না করেও। সে সময় তার পরিবারের ওপরে হামলা করে ছাত্রলীগ। পরে কাদের মোল্লার পরিবারেরই 11 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদেরকে জানাজা এবং দাফনে অংশ নিতে দেওয়া হয়নি। ব্যারিস্টার আরমানের পিতাকে ফাঁসি দেওয়া হয়।
অন্যদিকে স্ত্রী এবং শিশু সন্তানদের কাছ থেকে গুম করা হয় তাকে। কিভাবে অনুভব করব আমরা আরমানের পরিবারের অবস্থা? আরমান জানতেও পারেনি বাবা এবং পরিবারের অবস্থা। এমন হাজারো লাখো ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, অথচ সুশীলরা এই সংগঠনগুলোর অপকর্মের কথা ভুলে গেছে। ফেসবুকে কান্না করে আওয়ামী লীগের অপকর্মকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আজ দেখলাম অনেক সুশীলরা মায়া কান্না করছেন। আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা। আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনারা প্রশ্ন তুলবেন না সাদিক কায়েম সার্জিসদের ইনসাফ কেন বাংলাদেশের অন্য ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবেন না? তারা তো জানতেন না যে বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষেধ। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তো এই নাহিদ ইসলাম, সার্জিস, আসিফ ভুইয়া কেউ উচ্চারণ করে নাই যে বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষিদ্ধ হবে। আপনারা বুঝতে পারছেন না বেইনসাফিটা কোথায়? আপনারা প্রশ্ন করবেন না ইনসাফ এখন কোথায়? 2024-এর 5ই আগস্টের পর থেকে ইনসাফ 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 শুনতে শুনতে কান মাথা সব ঝালাপালা হয়ে গেল। কিন্তু ইনসাফের বাংলাদেশটা এসে দাঁড়িয়েছে এই জায়গায় যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায়, ইচ্ছা হলে বছরের পর বছর আটকে রাখবেন তারা। এত এত খবর বেরিয়েছে বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে নিয়ে, যিনি বাংলাদেশের কোনো একটা জেলে বছরের পর বছর জেল খাটতে খাটতে একেবারে নীরবে পচে মরে যেতে পারতেন। এবং বাংলাদেশের মানুষ ভাবছে, একটা বিরাট সংখ্যক মানুষ ভাবছে, যারা বিজয়ী পক্ষ বিশেষভাবে 24 আগস্টে, তারা ভাবছেন যে তারা এমন ন্যায় বিচার থুক্কু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে যে এই জুয়েল হাসান সাদ্দামের মতো ছাত্রলীগ করা ছেলে পেলে বাংলাদেশের কোনো এক জেলে পৌঁছে মরবেন তাদের করা একের পর এক মিথ্যা মামলায়, যেসব মামলায় কোনোদিন বিচার শেষ হবে না, কোনোদিন পুলিশের পক্ষে বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে একটা শক্ত চার্জশিট দেওয়া সম্ভব হবে না। একই ব্যক্তির বিরুদ্ধে একই দিনে বাগেরহাটের হত্যার মামলা থাকবে, যশোরে হত্যার মামলা থাকবে, ঢাকায় 3-4টা হত্যার মামলা থাকবে। এমন এক অবাস্তব পরিস্থিতিতে ন্যায় বিচার আর ইনসাফের কথা বলে বলে তারা সময় পার করবেন আর আসলে বাংলাদেশটা দখল করে নেবেন এই ফাঁকে। এই যখন চলছে বাংলাদেশে, তখন হঠাৎ করে বাংলাদেশের মানুষের একটা সিলেক্টিভ বিবেক জেগে উঠেছে। মানে একদম বিবেকটা ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দলের বিবেক জেগে উঠেছে যে এই যে জুয়েল হাসান সাদ্দাম ছেলেটি, তার স্ত্রী মাত্র 22 বছরের একটা মেয়ে, যার 9 মাস বয়সী একটা বাচ্চা, সেই 9 মাস বয়সী তার প্রথম শিশুটিকে, সন্তানটিকে সে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে ঝুলে পড়েছে গলায় দড়ি দিয়ে। এবং তাতে আমাদের বিবেক একদম জেগে উঠেছে, নড়ে চড়ে উঠেছে। আমরা বলেছি যে কেন প্যারোল দেওয়া হচ্ছে না, কেন প্যারোলে মুক্তি দিয়ে এই পিতাকে, জুয়েল হাসান সাদ্দামকে, তার এই আত্মহত্যা করা তরুণী স্ত্রী আর যে সন্তানকে এই বাবা একবার ধরেও দেখতে পারেনি, কেন সেই বাবাকে প্যারোলে মুক্তি দিয়ে আমরা তার স্ত্রী এবং সন্তানের জানাজায় যোগ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি না? সত্যি সমস্যাটা এটা, নাকি সমস্যাটা হচ্ছে এই যে একটা ছেলে ছাত্রলীগ করেছে বলে সেই ছেলেটিকে জেলে পচে মরতে হবে এবং সেটাকে আমরা বাংলাদেশে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে বলে ধরে নিয়েছি? আপনার মনে হয় সমস্যা আসলে কোনটা? জীবিত মানুষকে দেখতে গেল মৃত মানুষরা। স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতেন, তবে কারাদণ্ড থাকার কারণে স্বামীর সাথে দেখা হতো না। জেলের মধ্যে বসে থেকে সাদ্দাম তার সন্তানকে দেখার জন্য চিঠি লিখেন তার স্ত্রীর কাছে, বলে আমি আমার সন্তানকে একটু কোলে নিতে চাই। তবে কোনোভাবেই সাদ্দাম তার সন্তানকে কোলে নিতে পারে নাই। সেই জেলে বসেই আকুতি মিনতি করতে থাকে, কান্না করতে থাকে সাদ্দাম। সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। উকিলরা বলতে থাকে কিছুদিন পর তোমার স্বামীকে জামিন দেওয়া হবে। সেই আশায় কেটে যায় দীর্ঘদিন। তবে না, তার স্বামী তো আর ছাড়া পায় না। বাবা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। অন্যদিকে সংসারের মধ্যে খাবার দাবারও নেই। সংসারের সেই অশান্তি সহ্য করতে পারছিল না তার স্ত্রী। স্বামীকে জেল থেকে ছাড়াতে গিয়ে যখন স্ত্রী ব্যর্থ, তখনই ঘরে এসে তার সন্তানকে পানির মধ্যে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। মা নিজের হাতে তার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই কষ্ট মাকে আরো দ্রুত ফ্যানের সাথে ঝুলতে বাধ্য করে। ফ্যানের সাথে ঝুলে স্ত্রীর স্বর্ণালীও জীবন দেয়। নিমিষেই দুটি প্রাণ এই দুনিয়া থেকে চলে যায়। আর এই খবরটি জেলের মধ্যে বসে থাকা সাদ্দামের কান পর্যন্ত যাওয়ার সাথে সাথে তিনি চিৎকার করে ওঠে। আচমকা জেলে থাকা সকল মানুষগুলো চিন্তায় পড়ে যায়, কে এইভাবে চিৎকার করছে। সাদ্দাম শুধু বলছে, প্রয়োজনে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তারপর আমার সন্তানকে এক পলক দেখতে দেন। তবে সেই সাদ্দামকে জেল থেকে বের হতে দেয়নি। তাই বাবাকে শেষবারের মতো দেখার জন্য সন্তান গিয়েছে জেলের ভিতরে, স্ত্রী গিয়েছে তার স্বামীকে শেষবারের মতো দেখার জন্য। তবে দুজনেই মৃত। এই মৃত সন্তানকে বাবার কোলে দিতে পারলো, জীবিত থাকা অবস্থায় জেল তার সন্তানকে কোলে দিতে পারে না। ইভেন সাদ্দামকে তার সন্তানের স্ত্রীর জানাজার নামাজের মধ্যে আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন সাদ্দামের চাচতো ভাই। আমি আইন শৃঙ্খলা বাহিনীর পা পর্যন্ত ধরেছি, তারপরও একটি সুযোগ করে দেওয়া হয়নি। তারা কেন এত নিষ্ঠুর আচরণ করলো? যখন এরকম প্রশ্ন আসছিল সবার সম্মুখে, তখন
পাকিস্তানি মানুষ পোস্ট করে বলছে, তারেক রহমান 17 বছর মাতৃভূমি ছেড়ে বনবাসে ছিলেন, বাবর অ্যানি সাহেবরা 17 বছর জেলবন্দী ছিলেন, ইলিয়াস আলীর কোনো সন্ধানই পাওয়া যায়নি, মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল খেটেছেন, আরেকজন 16 বছর, 3, 4, 5 বছর করে অসংখ্য আলেমরাই বিনা অপরাধে কারারুদ্ধ ছিলেন। 5ই আগস্টের পর এমন অনেক নেতাকর্মী মুক্ত হয়েছেন যাদেরকে বিনা দোষে কারাভোগ করতে হয়েছিল। কাদের মোল্লার পর তার লাশ দেখতে যাওয়ার সময় পরিবারের 11 জনকে পিটিয়েছিল লীগের সন্ত্রাসীরা। পরবর্তীতে পুলিশ 11 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অনেক নির্দোষ বিডিআর সদস্য পিলখানায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলবন্দী ছিলেন। জুলাই বিপ্লবের পর তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। এখানে সবারই কিন্তু পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা ছিল। ওই তাদের গ্রেপ্তার নিয়ে তো কোনো সুশীলকে তখন মুখ খুলতে দেখিনি। ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী নিজ হাতে 9 মাসের সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। এটা তো ব্যক্তিগত সমস্যা, এখানে রাষ্ট্র বা প্রশাসনের কোনো দোষ দেখছি না। অভাব অনটনের জ্বালা সহ্য করতে না পেরে পথ বেছে নিয়েছিল সাদ্দামের স্ত্রী। এটা তো লীগের ব্যর্থতা। বড় বড় নেতারা ঠিকই বিদেশের মাটিতে পালিয়ে গেছে, আর বিপদে পড়ে আছে পাতি নেতাগুলো। এদিকে সুশীলরা এটাকে ভিকটিম কার্ড বানিয়ে বাঙালির আবেগকে খেলে দিচ্ছে। পুরো দেশ এখন আবেগে ভাসছে। অতি আবেগ বিপদ ডেকে আনে। সব জায়গায় আবেগ দেখাইতে নাই, তবে কোথাও বেইনসাফি হলে প্রতিবাদ করতে অসুবিধা নেই। রাষ্ট্র যদি সাদ্দামের সাথে কোনো প্রকার বেইনসাফি করে থাকে সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হতে পারে, তবে এটাকে কার্ড বানিয়ে লীগের অপরাধকে নরমাল করার কোনো সুযোগ নেই। লীগ 17 বছর অন্যদেরকে জ্বালিয়েছিল, এখন নিজের কর্মফল ভোগ করছে। যে যেমন কর্ম করে তেমন ফল পায়। এভাবে অসংখ্য মানুষ এখন ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে। তাদের প্রত্যেকেরই দাবি, সাদ্দাম একটা সময় আওয়ামী লীগ করত, আজ তাকে যে কোনো একটি অপরাধে জেলের মধ্যে প্রেরণ করা হয়েছে। 1.5 বছর না কাটতে কেন তার স্ত্রীর সন্তানরা তাদের নিজের জীবনটা দিয়ে দিবে? অন্যদিকে 17 বছর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিল বিদেশের মাটিতে, শেষবারের মতো তার মাকে একবার দেখতেও পারেন নাই। অন্যদিকে অসংখ্য আলেম মাওলানারা বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী ছিল। অনেককে বিনা অপরাধে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আইনের মারপ্যাচের মাধ্যমে। ওই তাদের স্বজনরা তো জীবন দেয় না, তাহলে সাদ্দামের স্ত্রী কেন জীবন দিবে? আবার নির্বাচনের আর মাত্র দিন 20 বাকি। টকবক করে ফুটছে রাজনীতির মাঠ। চায়ের কাপে ঝড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি। কিন্তু এবারের নির্বাচনে বিএনপির প্রচারণায় এক নতুন চমক, এক নতুন সমীকরণ। এতদিন সবাই জানতো দলের হাল ধরেছেন তারেক রহমান। তিনি ছুটছেন এক জেলা থেকে আর এক জেলায়, মঞ্চ কাঁপাচ্ছেন বক্তৃতায়। কিন্তু ক্যামেরাগুলো কি শুধুই তারেক রহমানকে খুঁজছে? না, ক্যামেরার লেন্স এখন আরেকটা মুখের দিকেও ফোকাস করছে। তিনি জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে। আবার ছায়া সঙ্গী, নাকি তিনি নিজেই নতুন এক ছায়া? রাজনীতির মাঠে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। বাবা মঞ্চে উঠছেন আর মেয়ে ভিড়ের ভেতর দিয়ে পথ করে দিচ্ছেন, কিংবা বাবার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন। জাইমা রহমান যেন বাবার ছায়া সঙ্গী হয়ে উঠেছেন। কখনো বাবার গাড়ির বহরে, আবার কখনো বাবাকে ছাড়াই একা তাকে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায়। তারেক রহমানের কোনো ছেলে নেই। জিয়া পরিবারের রক্তে যে রাজনীতির ধারা বইছে, তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বিশেষ করে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এবং তারেক রহমানের একমাত্র সন্তান মেয়ে হওয়ায় অনেকেই ভেবেছিলেন জিয়া পরিবারের পুরুষতান্ত্রিক নেতৃত্বের ধারায় হয়তো একটা ছেদ পড়বে। কিন্তু জাইমা রহমান মাঠে নেমে যেন সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, বাবার কাজ করার জন্য ছেলের দরকার হয় না, যোগ্য মেয়েই যথেষ্ট। বাবার পাশে দাঁড়িয়ে তিনি যেন সেই শূন্যস্থান পূরণ করছেন, যা হয়তো একটা ছেলে থাকলে তাই করত। কোনো কোনো ক্ষেত্রে ছেলের চেয়েও বেশি দায়িত্বশীল ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। স্মার্টনেস আর আবেগের মিশেল, তরুণদের নতুন ক্র্যাশ। জাইমা রহমানের উপস্থিতি নির্বাচনী মাঠে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, ব্যারিস্টারি পাশ করেছেন। তার চলন বলন, কথাবার্তায় সেই আন্তর্জাতিক মানের ছাপ স্পষ্ট। যখন তিনি মাইক ধরছেন কিংবা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তখন তার স্মার্ট বাচনভঙ্গি তরুণ সমাজকে চুম্বকের মতো টানছে। বাংলাদেশের রাজনীতিতে তরুণ ভোটাররা একটা বিশাল ফ্যাক্টর এবার। এই জেনারেশন জেড বা মিলোনিয়ালরা গতানুগতিক রাজনৈতিক বুলি শুনতে পছন্দ করে না। তারা চায় স্মার্টনেস, তারা চায় লজিক। জাইমা রহমান ঠিক সেই জায়গাটাতেই হিট করেছেন। ফেসবুকে তার ছবি বা ভিডিও আপলোড হওয়া মাত্রই তা ভাইরাল। লাখ লাখ ফলোয়ার তার প্রতিটি মুভমেন্ট ফলো করছেন। তিনি যখন ইংরেজিতে কথা বলেন তখন যেমন আভিজাত্য প্রকাশ পায়, আবার যখন সাধারণ মানুষের ভিড়ে মিশে যান তখন প্রকাশ পায় মাটির টান। এই দুয়ের অদ্ভুত এক কম্বিনেশন তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাচ্ছে। ভাইরাল সেই পানির বোতল, রাজনীতিতে মমতার ছোঁয়া। রাজনীতি মানেই কি শুধু গরম বক্তৃতা আর প্রতিপক্ষকে ঘায়েল করা? না, রাজনীতিতে ইমোশনও বিক্রি হয়, আর সেটা জাইমা রহমান খুব ভালোভাবেই জানেন, অথবা বলা যায় এটা তার স্বভাবজাত। সংবাদ সম্মেলনের একটা ঘটনা বলা যাক। তারেক রহমান টানা কথা বলতে বলতে হঠাৎ কাশতে শুরু করেন। গলা বসে যাচ্ছিল, কথা আটকে আসছিল। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে দ্রুত পানির বোতল এগিয়ে দেন জাইমা। ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে ওঠে। মুহূর্তেই সে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে ছাত্রলীগ নেতার সেই ঘটনাটি নিয়ে কথা হয়, তার স্ত্রী সন্তানের বিষয়ে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক প্রতিবেদন এখানে দেখানো হয়েছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং এই নিউজ প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।